তখনই এক গরিব অথচ ভালো মনের চাষি রহমত মিয়া সেখান দিয়ে যাচ্ছিল। আরে মা, তুই কে? এখানে একা একা কাঁদছিস কেন? তোর আম্মা আব্বা কোথায়? ফারহা কাঁদতে কাঁদতে নিজের সব কথা রহমত মিয়াকে বলল। চুপ কর আমার সোনা। আমি আর আমার বউ নিঃসন্তান। যতক্ষণ না তোর আম্মা আব্বা খুঁজে পাওয়া যায়, তুই আমাদের সঙ্গে থাক। আমি তোকে নিজের মেয়ের মতো মানুষ করব, খুব পড়াশোনা করাবো, আর একজন যোগ্য মানুষ বানাবো। এভাবে ফারহা একটা ভালোবাসায় ভরা ঘর পেয়ে গেল। কিন্তু বড় বোন সায়রার ভাগ্য এত ভালো ছিল না। সায়রা ভাসতে ভাসতে এক কৃপণ আর নিষ্ঠুর শেঠানি রাজিয়ার ঘরে গিয়ে পৌঁছল, যে নিজে এক বড় সুদখুর ছিল। শেঠানি রাজিয়া সায়রাকে আশ্রয় দেওয়ার বদলে ওকে নিজের ঘরের একটা বিনা মাইনের কাজের মেয়ে বানিয়ে নিল। আচ্ছা, তো তোর আম্মা আব্বার কোনো খোঁজ নেই? বেশ, আজ থেকে তুই আমার ঘরের সব কাজ করবি। ঝাঁট মোছা, বাসন, সেলাই ফোড়াই, সবকিছু। বদলে তুই দুবেলার বেঁচে যাওয়া রুটি পাবি। আর হ্যাঁ, মুখে মুখে কথা বললে উপোস থাকতে হবে, বুঝলি? জি সেঠানি জি। আর দেখো প্রকৃতির অদ্ভুত খেলা। সবচেয়ে ছোট মাহনুর এক নবাবের মেয়ে হয়ে গেল। মেজো ফারহা এক ভালো চাষির ঘরে পড়তে লাগলো। আর সবচেয়ে বড় সায়রা এক নিষ্ঠুর শেঠানির ঘরে হাড় ভাঙা খাটতে বাধ্য হলো। আর অন্যদিকে এই তিনজনের আসল আম্মা আমিনা আর আব্বা আনোয়ার সন্তান থেকেও সন্তানহীন হয়ে গেল। মেয়েদের হারানোর পর আমিনার যেন সংসারটাই উজাড় হয়ে গেল। সে দিন রাত কাঁদত আর আনোয়ারকে দোষ দিত। এইসব শুধু আর শুধু তোমার জন্য হয়েছে। যদি তুমি সেদিন বাবার কথা শুনতে, ভালো কাজ করতে, তাহলে আজ আমাদের 3 মেয়ে আমাদের কোলে থাকতো। তোমার লোভ আমাদের হাসি খুশি দুনিয়াটা উজাড় করে দিল। আরে কাঁদছো কেন? আমিও তো রোজ আমাদের মেয়েদের খুঁজতে যাই, কিন্তু কোথাও ওদের কোনো খোঁজই মেলে না। এই খাটুনি তখন কোথায় ছিল যখন বাবা তোমাকে বারবার বোঝাচ্ছিলেন? তুমি তো আমাদের ছোট মাহনুরের নামটা পর্যন্ত নাও না। তোমার ওর কথা মনে পড়ে না? আরে ও তো এত ছোট ছিল আর বানে ভেসে গিয়েছিল। ও এখন এই দুনিয়ায় আছে কিনা কে জানে। কে জানে আমার ছোট্ট মেয়েটা কোথায়। এই বলে আনোয়ার হাউ হাউ করে কেঁদে ফেলল। এখন গিয়ে তার নিজের লোভের কথা টের পেল। কিন্তু এখন আফসোস করে কি হবে, পাখি যখন ক্ষেত খেয়ে চলে গেছে। আর তারপর দেখো প্রকৃতির বিচার। এক রাতে ডাকাতদের এক দল আনোয়ারের হাভেলিতে ঢুকে পড়ল আর তার জমানো সব দৌলত, সব সিন্দুক লুট করে নিয়ে গেল। যে ধনের অহংকারে সে নিজের সম্পর্কগুলোকে দূরে ঠেলেছিল, সেই ধন এক রাতেই মাটি হয়ে গেল। হায়, আমার সব লুট হয়ে গেল। আমার এক একটা পয়সা ডাকাতরা নিয়ে গেল। বাবা ঠিকই বলতেন, যে ধনের জন্য আমি নিজের সন্তানকে দূরে ঠেলেছিলাম, আজ সেই ধনই আমাকে দূরে ঠেলে দিল। আমি সর্বশান্ত হয়ে গেলাম আমিনা, আমি সর্বশান্ত হয়ে গেলাম। এখন কেঁদে কি লাভ? এ তো তোমার নিজের কাজেরই ফল। তুমি কখনো কোনো খিদে পেটের মানুষকে রুটি দাওনি, কোনো অভাবীকে সাহায্য করনি। এখন আমাদের কাছে 1 পয়সাও নেই। শুনেছি পাশগাঁওয়ের নবাবের হাবেলিতে একজন ভালো রাঁধুনির দরকার। আমি সেখানে গিয়ে কাজ করব, যাতে অন্তত দুবেলার অন্ন জোটে। না আমিনা, না। আমার আত্মসম্মান এটা মানে না যে আমি থাকতে তুমি লোকের ঘরে কাজ করবে। এখন এই আত্মসম্মান কি কাজে লাগবে? যখন লোভ করছিলে তখন এই আত্মসম্মান কোথায় ছিল? এখন তুমি অসুস্থ আর দুর্বল হয়ে গেছো। এখন আমাকেই কিছু করতে হবে। আর তুমি সেই বাবা ফজল শাহকে খোঁজো, তার কাছে ক্ষমা চাও। ও বাবা ফজল শাহ, আপনি যদি আমার কথা শুনতে পান, তাহলে এই পাপীকে ক্ষমা করে দিন। আমি লোভে অন্ধ হয়ে অনেক বড় পাপ করেছি। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। পরদিনই আমিনা পাশগাঁও নবাবের হাবেলিতে গিয়ে পৌঁছল আর সেখানে একজন রাঁধুনি হিসেবে কাজ করতে লাগল। সময় কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। ওদিকে চাষি রহমত মিয়া তার মেয়ে ফারহাকে খুব পড়াশোনা করালো। এখন ফারহা 18 বছরের হয়ে গেছে
আর এত যোগ্য হয়ে উঠেছে যে সে গ্রামের বাচ্চাদের পড়াতে শুরু করেছে। আব্বা, আপনাকে ধন্যবাদ যে এক গরিব চাষি হয়েও আপনি আমাকে পড়া থেকে কখনো আটকাননি। আপনার জন্যই আজ আমি একজন শিক্ষিকা হতে পেরেছি। আর ওদিকে নবাব জাফরের আদরের রওশনীও এখন এক সুন্দরী আর গুণী মেয়ে হয়ে উঠেছে। ওর পড়াশোনার ভীষণ শখ ছিল, কিন্তু প্রায় ও এক অদ্ভুত বিষণ্ণতায় ডুবে যেত আর একটা আধো আধো ঘুম পাড়ানি গান গুনগুন করত, যা কে জানে ওর কোথা থেকে মনে ছিল। ঘুমিয়ে পড়ো আমার চাঁদের পরি, স্বপ্নের চাদর তোর গায়ে জড়ি। আম্মা, এই গানটা আমাকে শেষমেশ কে শিখিয়েছিল? কে জানে কেন এটা গাইলেই আমার চোখ ভিজে আসে। বেগম, আমাদের রওশনীর পড়ার ভীষণ শখ। কেন আমরা একজন ভালো শিক্ষিকার ব্যবস্থা করি না, যে রোজ হাবেলিতে এসে ওকে পড়াবে? হ্যাঁ নবাব সাহেব, এ তো খুব ভালো কথা। আমাদের মেয়ের শখ, তাহলে আমরা তা নিশ্চয়ই পূরণ করব। নবাব সাহেব তার সিপাহীদের গ্রামে গ্রামে পাঠালেন। যখন এই খবর চাষি রহমত মিয়ার কানে পৌঁছল, তখন সে তার মেয়ে ফারহাকে নবাব সাহেবের কাছে পাঠালো। নবাব সাহেব, আমি শুনেছি আপনার মেয়ের জন্য একজন শিক্ষিকা দরকার। আমি গ্রামের বাচ্চাদের পড়াই। যদি আপনি বলেন তাহলে আমি আপনার মেয়ে রওশনীকে পড়াতে পারি। বাহ, তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে যে তুমি শিক্ষিত আর বুদ্ধিমতী। ঠিক আছে, কাল থেকে তুমি হাভেলিতে এসে আমাদের রওশনীকে পড়িও।